প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের কাজ শক্তি ক্ষমতা অধ্যায়ের আরেকটি গুরুত্বপূর্ণ লেকচার উপস্থাপন করব। তো শুরুতে আমরা আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কাজ শক্তি উপপাদ্য। আমি এখানে লিখেছি অলরেডি কাজ শক্তি উপপাদ্য জিনিসটা কি, ওয়ার্ক এনার্জি থিওরিম। তো সূত্রটা হচ্ছে যে কোনো বস্তুর উপর উপপাদ্যটা হচ্ছে কোনো বস্তুর উপর প্রযুক্ত নিট বল দ্বারা কৃত কাজ বস্তুটির গতিশক্তির পরিবর্তনের সমান। এখন নিট বলটা বলা হচ্ছে এই কারণে যে কোনো একটা বস্তুর উপরে তো একটা সিঙ্গেল বল প্রযুক্ত হতে পারে, আবার অনেকগুলো বলও প্রযুক্ত হতে পারে, তাই না? তো কোনো একটা বস্তুর উপরে যদি অনেকগুলো বল প্রযুক্ত হয় তাহলে সেই বলটাকে আমরা কি বল বলি? নিট বল বলি বা লব্ধি বল বলি। এই জন্য আমরা এখানে নিট কথাটা নিয়ে আসছি এখানে, যে কোনো বস্তুর উপর প্রযুক্ত নিট বল দ্বারা কৃত কাজ বস্তুটির গতিশক্তির পরিবর্তনের সমান। এখন এই উপপাদ্যটা 1 মার্কের জন্য স্টেটমেন্ট হিসাবে পরীক্ষা আসে যে কারশক্তি উপপাদ্য বিবৃত করো, তখন এই বাংলা ভাষার এই বিবৃতিটা দিতে হবে। এরপরে তোমরা দেখো এটাকে ম্যাথমেটিক্যালি আমি রিপ্রেজেন্ট করার জন্য আমি এখানে একটা চিত্র নিয়েছি, দেখো। তো এই চিত্রে দেখো আমরা এখানে এম কেজি ভরের একটা কণা আমরা নিয়েছি, যে বস্তুটার ভর হচ্ছে তোমার এম কেজি। এই জায়গায় একটা এম কেজি ভরে কণা নেওয়া হয়েছে এবং ইনিশিয়ালি এই বস্তুটার আদি বেগকে নামকরণ করেছি আমরা ভি নট, এবং এই বস্তুটার উপরে এফ মানের একটা বল প্রয়োগ করা হয়েছে, খেয়াল করো। তো এই এফ মানের বল প্রয়োগ করা এই বস্তুটার এফ পরিমাণ সরণ ঘটে এই জায়গায় এসে ভি বেগ অর্জন করেছে, এই বেগটাকে আমরা নামকরণ করলাম শেষ বেগ। আচ্ছা, এখন তাহলে বস্তুটার কি হয়েছে বলো তো? অবস্থার পরিবর্তন হয়েছে এবং বল প্রযুক্ত হয়েছে। তো বল যেহেতু প্রযুক্ত হয়েছে, সরণ হয়েছে, তাহলে এখানে কি হবে? কাজ হবে। তো সেই কাজটা কার সমান হবে? গতিশক্তির পরিবর্তনের সমান। তো এখন বলো তো এখানে তোমার ভি যদি গ্রেটার দেন ভি নট হয় তাহলে এই ঘটনাটাকে আমরা কি ব্যাখ্যা দিতে পারি বলো তো? আমার শেষ বেগটা যদি আদি বেগের চেয়ে বড় হয় তাহলে এখানে বেগ বৃদ্ধি পাচ্ছে। তো বেগ বৃদ্ধি পেলে এই বস্তুটার শক্তি কি হয় বলো তো? একটু নর্মাল সেন্স কি বলো দেখি, তোমরা পারো কিনা। কোন বস্তুর বেগ বৃদ্ধি পেলে তার এনার্জি কি হয়? তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? স্যার ধনাত্মক হবে স্যার। আচ্ছা, তার মানে তোমাদের জ্ঞান একেবারেই কম। কোন বস্তুর বেগ বৃদ্ধি পেলে শক্তি বৃদ্ধি পায়, গতিশক্তি বৃদ্ধি পায়। কেন? কারণ আমরা জানি যে ই কে দ্যাট ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার। তার মানে গত লাস্ট ক্লাসে কিছু শিখতে পারো নাই। এম তো কনস্ট্যান্ট, তো বেগ বৃদ্ধি পেলে তোমার এনার্জি কি হবে বলো? বৃদ্ধি পাবে, ঠিক আছে? তাহলে আমার এখানে ভি গ্রেটার দেন ভি নট হলে তাহলে কোন এনার্জিটা বড় হবে বলো? শেষ এনার্জি বড় হবে না আদি বা ইনিশিয়াল এনার্জিটা বড় হবে? ফাইনাল এনার্জি বড় হবে। ফাইনাল এনার্জি বড় হবে। এই জন্য এখানে কি লেখা হয়েছে দেখো, এই লাইনটার অর্থটা কি? এই লাইনটার অর্থ হচ্ছে যে কৃত কাজ গতিশক্তির পরিবর্তনের সমান। তার মানে শুরুতে যে গতিশক্তিটা আমরা লিখেছি এটা কোন গতিশক্তিটা? দ্যাট ইজ কাইনেটিক এনার্জি ই কে ইনিশিয়াল মাইনাস পরেরটা হচ্ছে কাইনেটিক এনার্জি এট ফাইনাল পয়েন্ট। দ্যাট ইজ ইকুয়াল টু আমরা এটাকে লিখতে পারি ডেল ই কে। তার মানে আমার এই ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি যে কৃত কাজটা কার সমান হয়ে যাচ্ছে? গতিশক্তির পরিবর্তনের সমান। তো এই ক্ষেত্রে বলতো বস্তুর বেগ বৃদ্ধি পেলে তাহলে কি হলো? শক্তি বৃদ্ধি। তার মানে আমরা এই সমীকরণটা তখনই লিখতে পারবো কখন? যখন কোনো একটা বস্তুর বেগ বৃদ্ধি পাবে। তো বেগ বৃদ্ধি পাওয়ার অর্থ হলো শক্তি যখন বৃদ্ধি পাবে তখন আমরা এই সমীকরণটাকে। স্যার ইনিশিয়ালটা আগে লিখলেন কেন? ইনিশিয়ালটা আগে লেখা হয়নি, আচ্ছা এখানে ভুল হয়েছে, এটা ফাইনালটা আগে হবে আর ইনিশিয়ালটা পরে হবে, হ্যাঁ সরি। তাহলে তোমার এখানে দ্যাট ইজ এটা কি হচ্ছে? গতিশক্তির পরিবর্তনের সমান। যেহেতু এটা হচ্ছে ফাইনাল, যেহেতু বেগ বৃদ্ধি পেয়েছে ফলে আমার এখানে গতিশক্তি ফাইনালটা বড় হবে, ইনিশিয়ালটা ছোট হবে। এই জন্য ফাইনালটা বড়টা প্রথমে লিখতে হবে আর ছোটটা পরে লিখতে হবে। আচ্ছা, আর আমি যদি এইটা লিখতাম তাহলে কি হতো? আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে যেহেতু বেগ বৃদ্ধি পেয়েছে তার মানে বেগের পরিবর্তন হচ্ছে। তার মানে এই ক্ষেত্রে বেগ বৃদ্ধি পাওয়া মানে কি আসলে বলতো? বস্তুটা ত্বরণশীল হয়েছে, তাই না? ত্বরিত হয়েছে। তয়ে বয়ে রয়ে হস্যই আর ত্বরিত হলে ত্বরিত হলে অর্থাৎ ত্বরণশীল হলে তখন সেই ক্ষেত্রে আমরা এই কারশক্তি উপপাদ্যটাকে আমরা এইভাবে লিখবো, দ্যাট ইজ ডাব্লিউ ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার মাইনাস হাফ এম ভি নট স্কয়ার। তার মানে এক্ষেত্রে শক্তি বৃদ্ধি পাবে। ত্বরিত হওয়া মানে কি হবে? শক্তি বৃদ্ধি পাবে, ঠিক আছে? শক্তি বৃদ্ধি পাবে, যেটা আমরা ব্যাখ্যা করলাম যে যেহেতু বেগ বৃদ্ধি পাচ্ছে আর বেগ বৃদ্ধি পাওয়ার অর্থ হলো তার এনার্জিটা বৃদ্ধি পাবে। আচ্ছা, এবারে বলো তো কোনো চলন্ত বস্তু বা চলন্ত গাড়ি যদি ব্রেক করে তাহলে কি শক্তি বৃদ্ধি পাবে না কমে যাবে? তথা বেগ কমবে না বাড়বে বলো? স্যার বেগ কমবে, তাই শক্তিও কমবে। শক্তিও কমবে। তাহলে সেক্ষেত্রে আমরা কারশক্তি উপপাদ্যটাকে কিভাবে লিখবো? ডাব্লিউ ইকুয়াল টু কিভাবে লিখবো বলো? হাফ এম ভি স্কয়ার লিখবো না ভি নট স্কয়ারটা প্রথমে চলে আসবে? হাফ এম ভি নট স্কয়ার মাইনাস হাফ এম
ভি স্কয়ার কেন আসবে একটু ব্যাখ্যা দাও। স্যার প্রথমে বেগটা বেশি ছিল, না, এখানে তারপর শেষ শেষ বেগটা বেগেতে হচ্ছে কম। আদিবেগ বেশি, এই কারণে আদিবেগটা আগে আসবে। হ্যাঁ, এখানে যেহেতু শক্তি হ্রাস পাচ্ছে, শক্তি হ্রাস কেন আমরা বলতেছি, কেননা এখানে ব্রেক করা হয়েছে। তো ব্রেক করা হলে তো গাড়িটার গতি হ্রাস পাবে, তো গতি হ্রাস পাওয়া মানে কি, বেগ কমে যাবে। তো বেগ কমে যাওয়া মানে কি, তার মানে আমার ভি নটটাই কি ছিল, বড় ছিল, আর ভিটা কমে যাবে, শেষ বেগটা কমে যাবে। ঠিক আছে। আচ্ছা, এই জন্য শক্তি কি পাবে, এখানে হ্রাস পাবে। তার মানে আমার এখানে অ্যাকচুয়ালি কি হবে, যখন মন্দন হবে, মন্দন হওয়া মানেই তো বুঝতেছে যে তোমার তার গতি হ্রাস পাবে। ঠিক আছে। তো যখন মন্দন হবে তখন এই ক্ষেত্রে কি হবে, শক্তি হ্রাস পাবে। এই জন্য তোমার আদি গতিশক্তিটা প্রথমে থাকবে, যেহেতু এটা বড় হবে, আর শেষ গতিশক্তিটা পরে থাকবে। তার মানে আমার এই ক্ষেত্রে কারশক্তি উপপাদ্যটা কয়টা ক্ষেত্রে প্রয়োগ করা যায় বলো? দুইটা ক্ষেত্রে প্রয়োগ করা যায়। এটা হচ্ছে স্যার দুইটা ক্ষেত্রে। আর একটা হচ্ছে শক্তি হ্রাস। তো শক্তি বৃদ্ধি কখন হয়, যখন বস্তুর বেগ বৃদ্ধি পায়, অর্থাৎ ত্বরণশীল হয় যখন, তখন তোমার শক্তি বৃদ্ধি পায়। আর শক্তি হ্রাস পায় কখন, বা মন্দন কখন হয়, যখন গতি কমে যায়, বেগ কমে যায়, ব্রেক করা হয় যখন, তখন আদি গতিশক্তিটা প্রথমে থাকবে আর শেষ গতিশক্তিটা পরে থাকবে। দুইটা সমীকরণের মাঝে দেখো একটু পার্থক্য দেখো, যে তোমার যখন শক্তি বৃদ্ধি পাচ্ছে তখন এটাকে কিভাবে লিখেছো বলো? শেষ গতিশক্তিটা প্রথমে থাকবে মাইনাস আদি গতিশক্তিটা পরে থাকবে। আর যখন শক্তি হ্রাস পাচ্ছে তখন এটাকে কিভাবে লিখেছো, কোন গতিশক্তিটা আগে আছে বলো? অঙ্ক করার ক্ষেত্রে কিন্তু মনে রাখতে ইনিশিয়ালটা হবে, আগে আর ফাইনালটা পরে। ইনিশিয়াল গতিশক্তি আগে থাকবে মাইনাস ফাইনাল গতিশক্তিটা পরে থাকবে। এখন এই উপপাদ্যটা আমরা কিভাবে প্রমাণ করতে পারি? প্রমাণটা অত পরীক্ষায় আসে না, তারপর আমি একটু দেখায় দিচ্ছি। 2 লাইনের প্রমাণ এখানে দেখো। আমি নরমাল নিয়মে একটু প্রমাণটা দেখায় দিই। ধরো এখানে এমকেজি ভরে একটা বস্তু আছে, এই বস্তুটার এই পয়েন্টে এসে তার বেগ হয়েছে ভি, এই পয়েন্টে তার বেগ ছিল ভি নট, এই বস্তুটার সরণ হয়েছে, নামকরণ করলাম আমরা এস। আচ্ছা, এখন এই বস্তুটার উপরে বল প্রয়োগ করায় এই এস পরিমাণ সরণ হয়েছে। আচ্ছা, এখন বলো তো বস্তুটার ভর হচ্ছে এম। তো এখন বলতো আমরা এখানে ধরো শক্তি বৃদ্ধি পাচ্ছে ধরো, তথা ত্বরণশীল হয়েছে, ত্বরিত হয়েছে। তো যদি ত্বরিত হয় তাহলে ত্বরিত হলে কি হবে, ত্বরিত হলে শক্তি স্যার বৃদ্ধি বেগ পাবে। বৃদ্ধি পাবে। আচ্ছা, তাহলে এখন বলতো ত্বরিত হলে আমরা এখানে এই সমীকরণটা লিখতে পারি কিনা, গতির সমীকরণ ভি স্কয়ার ইকুয়াল টু ভি নট স্কয়ার প্লাস 2as লেখা যায়। তাহলে as ইকুয়াল টু আমরা কি জি লিখতে স্যার। পারি, ভি স্কয়ার মাইনাস ভি নট স্কয়ার ডিভাইডেড 2। ভেরি সিম্পল প্রমাণ এটা। আচ্ছা, এখন আমরা জানি কৃত কাজ ডাব্লিউ মানে কত, বল ইনটু সরণ, তাই না? তো বল মানে কত, এম এ ইনটু এস, দ্যাট ইজ ইকুয়াল টু এম ইনটু, আর এস এর মানটা দেখো উপরে বের করেছি আমরা ওই যে গতি সমীকরণ থেকে, ভি স্কয়ার মাইনাস ভি নট স্কয়ার ডিভাইডেড 2, দ্যাট ইজ ইকুয়াল টু, ক্যালকুলেশন করলে দেখো আমরা পেয়ে যাচ্ছি হাফ এম ভি স্কয়ার মাইনাস হাফ এম ভি নট স্কয়ার। দেখো তো প্রমাণটা বুঝতে পেরেছে কিনা, 2 লাইনের প্রমাণ। তাহলে এই ক্ষেত্রে কৃত জি কাজ স্যার। হচ্ছে গতিশক্তির পরিবর্তনের সমান। আচ্ছা, এটা কখন, যখন ত্বরণশীল যদি হয়, ত্বরিত হওয়া মানে বেগ বৃদ্ধি পাবে। ঠিক আছে, বেগ বৃদ্ধি পাবে, তার মানে ভি গ্রেটার দ্যান ভি নট। আর যদি মন্দন হয়, বলো তোমরা নিজেরা এখন বলো, মন্দন হলে ব্যাপারটা কি দাঁড়াবে বলো? মন্দন হলে স্যার এখানে স্যার ভি নট স্কয়ার মাইনাস 2as হবে। হ্যাঁ, তাহলে মন্দন হলে আমরা এখানে লিখবো যে ভি নটটা গ্রেটার দ্যান শেষ বেগের চেয়ে বড় হবে। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমরা গতি সমীকরণ কি লিখবো বলো? ভি স্কয়ার ইকুয়াল টু ভি নট স্কয়ার প্লাস লিখবো না মাইনাস লিখবো? মাইনাস স্যার। মাইনাস হবে স্যার। মাইনাস লিখবো। তাহলে আমরা এখান থেকে as ইকুয়াল টু কি লিখতে পারি, as ইকুয়াল টু লিখতে পারি ভি নট স্কয়ার মাইনাস ভি স্কয়ার ডিভাইডেড 2। এবার আমরা লিখতেছি কৃত কাজ w ইকুয়াল টু fs, দ্যাট ইজ ইকুয়াল, f মানে হচ্ছে ma ইনটু s, দ্যাট ইজ m ই থেকে গেল, আর s এর মানটা এই যে উপরে তুমি বের করেছো, তাই না? তো গতি সমীকরণ ব্যবহার করে ভি নট স্কয়ার মাইনাস, সরি এটা হচ্ছে ভি স্কয়ার ডিভাইডেড 2, দ্যাট ইজ ইকুয়াল টু, ক্যালকুলেশন করলে আমরা ফাইনালি পেয়ে যাচ্ছি হাফ এম ভি নট স্কয়ার আদি গতিশক্তি মাইনাস ফাইনাল গতিশক্তি। দেখো প্রমাণটা বুঝতে পেরেছে কিনা? খুবই নরমাল নিয়মে আমি প্রমাণটা দিলাম, ক্যালকুলাস নিয়মে করা যায়, আমি ওইদিকে যাচ্ছি না। তাহলে এই যে আমরা যে দুইটা প্রমাণ বের করলাম, উপরেরটা হচ্ছে শক্তি বৃদ্ধি বা যখন ত্বরণশীল হবে, আর নিচেরটা যখন মন্দনশীল হবে। এটাই, তার মানে আমরা উভয় ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে কৃত কাজ কার সমান হয়েছে, গতিশক্তির পরিবর্তনের সমান। তো দেখো তো ক্লিয়ার হয়েছে কিনা সবাই? কারশক্তি উপপাদ্যের যে কনসেপ্টটা, এটা জি ক্লিয়ার স্যার। হয়েছে যে কোনো বস্তুর উপর প্রযুক্ত নির্বল দ্বারা কৃত কাজ কার সমান হবে, গতিশক্তির পরিবর্তনের সমান হবে। ঠিক আছে। এখন এই যে আমরা যে তোমার থিওরিটা শিখলাম, এই থিওরি ব্যবহার করে আমরা যদি এখন একটা অঙ্ক করতে চাই, দেখো খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। দেখো এই অঙ্কটা বোর্ড পরীক্ষায় এসছে, বিভিন্ন বোর্ডে এসছে। এটা আনত তলের ক্ষেত্রে অঙ্কটা আমি একটু দেখাচ্ছি। ধরো এটা একটা আনত তল, হ্যাঁ, এইটা আনত তল, এই তলের উপর দিয়ে একটা গাড়ি নিচের দিকে নামতেছে ধরো।
নিচের দিকে নামতেছে। এই যে একটা আনত তল, ধরো এই অ্যাঙ্গেলটাকে তুমি নামকরণ করো, যে কোনো একটা মান দিয়ে দাও তুমি, ধরো আমরা এখানে 30 ডিগ্রি দিয়ে দিলাম। তো এই জায়গায় ধরো একটা গাড়ি নিচের দিকে নামতেছে, এখান থেকে একটা গাড়ি নিচের দিকে তল বেয়ে নিচের দিকে নামতেছে এই জায়গায়। আচ্ছা, এখন বলো তো এই গাড়িটার ধরো অঙ্কটার ক্ষেত্রে আমার মান বলে দিতে হবে। গাড়িটার ভর ধরো আমরা নামকরণ করলাম 3000 কেজি, 3000 কেজি গাড়িটার ভর। এখানে ভি এর মানটা তোমরা ধরে নাও যে রাউন্ড ফিগার হিসেবে আমি ধরে নিলাম 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তারপরে তোমার এখানে এই গাড়িটা তোমার এই পয়েন্টে আগে ইনিশিয়ালি তোমার এ থেকে যাত্রা শুরু করে বি তে এসে এই বি পয়েন্টে এসছে। তো এ থেকে বি এর মধ্যবর্তী যে সরণ, এই সরণের মানটা আমরা এখানে বলে দিচ্ছি। ধরো এই সরণের মানটা তল বরাবর যে সরণটা হয়েছে দ্যাট ইজ ধরো 50 মিটার। তার মানে গাড়িটা এই তোমার এই তল বরাবর ধরো আসতেছিল, এসে এই এ পয়েন্ট থেকে তোমার এই গাড়িটা এ পয়েন্টে সে ব্রেক করলো। তো এ পয়েন্টে কত বেগে এসে ব্রেক করেছে, সেই এ পয়েন্টের বেগটা, এই পয়েন্টের বেগটাকে আমরা নামকরণ করছি ধরো ভি নট। ঠিক আছে, এই পয়েন্টের যে বেগ, তো সেই ভি নটের মানটা আমরা বলে দিচ্ছি। ধরো আমরা এখানে মানটা বলে দিলাম 20 মিটার পার সেকেন্ড। তার মানে আমরা অঙ্কের ভাষাটা যদি বলতে চাই তাহলে আমরা এটা বলতে পারি যে 3000 কেজি ভরের একটি গাড়ি 30 ডিগ্রি কোণে আনত তল বরাবর নামার সময় 30 ডিগ্রি কোণে আনত তল বরাবর 20 মিটার পার সেকেন্ড বেগে নামার সময় হঠাৎ ব্রেক করলো। এর ফলে গাড়িটি 50 মিটার দূরত্ব অতিক্রম করে বি বিন্দুতে এসে থেমে গেল। এখন কি চাওয়া হচ্ছে, এই যে গাড়িটা যে তোমার এ বিন্দুতে ভি নট বেগে এসে যে এই পয়েন্টে এসে ব্রেক করেছে, এখন চেয়েছে তোমার কাছে, এটা সৃজনশীল একটা প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন অর্থাৎ গতে যে প্রশ্নটা আমরা এখানে বলতে পারি যে গাড়িটির উপরে তল কর্তৃক প্রতিক্রিয়া বলের মানটা কত, আর ইকুয়াল টু হোয়াট, এটা একটা প্রশ্ন। আর ঘতে আমরা এটা বের করতে পারি যে গাড়িটা এই যে এখানে এ পয়েন্টে এসে যে এত বেগে ভি নট অর্থাৎ 20 মিটার পার সেকেন্ড বেগে এতে এসে যে ব্রেক করলো, এই ব্রেক জনিত বলের মান কত। তো সেই ব্রেক জনিত বলটাকে ধরে আমরা নামকরণ করলাম এফ, দ্যাট ইজ ইকুয়াল টু হোয়াট। তো গ আর ঘ, গ হচ্ছে 3 মার্কের, ঘ হচ্ছে 4 মার্কের। আচ্ছা, তাহলে এখন আমরা এটাকে কিভাবে অঙ্কটা করব বলো। শুরুতে আগে আমার এই গাড়িটা এই এতে এসে, এতে কত বেগে এসছে বলো তো, চিত্র থেকে বলো, এতে গাড়িটা কত বেগে এসছে এখানে? স্যার 20 স্যার মিটার পার 20 সেকেন্ড। মিটার পার 20 সেকেন্ড। মিটার পার সেকেন্ড বেগে, এবং ওই অবস্থায় গাড়িটা কি করেছে, এতে 20 মিটার পার সেকেন্ড বেগে এসে, তার মানে গাড়িটা এদিক থেকে আসতেছে, এই তল বরাবর এদিক থেকে এসে এ পয়েন্টে এসে সে ব্রেক করেছে। আচ্ছা, তো এ পয়েন্টে এসে ব্রেক করলো কত, এখানে ব্রেকটা ছিল ভি নট, যেটা মান বলা আছে 20। তো ব্রেক করার কারণে এই গাড়িটা এই যে এস যে সরণটা, অর্থাৎ সরণের মানও কিন্তু বলা আছে 50 মিটার, এই দূরত্ব অতিক্রম করে বি পয়েন্টে এসে কিন্তু সে থেমে গিয়েছে। আচ্ছা, এখন বলো তো এই যে গাড়িটা যে তোমার মানে এতে এসে ব্রেক করলো, তাহলে এটা কি ত্বরণশীল না মন্দনশীল, ত্বরিত হয়েছে না স্যার মন্দিত হয়েছে? মন্দনশীল। মন্দন হয়েছে। তাহলে আমরা কারশতি উপপাদ্যের কোনটা ইউজ করব বলো, এই নিচের সমীকরণটা ইউজ করব না উপরেরটা ইউজ করব বলো, এই যে দুইটা সমীকরণ স্যার নিচেরটা। নিচেরটা। নিচেরটা ইউজ করতে হবে, স্যার 2 নাম্বারটা ইউজ করতে হবে। আচ্ছা, তো 2 নাম্বারটার ক্ষেত্রে আদি গতিশক্তিটা প্রথমে থাকবে আর শেষ গতিশক্তিটা কিন্তু পরে থাকবে। আচ্ছা, তো সেটার দিকে আমরা যাচ্ছি। এখন চলে এসো প্রতিক্রিয়া বল কিভাবে বের করব, আর এর মানটা আমরা কিভাবে বের করব। আচ্ছা, আর এর মান বের করার জন্য নিয়ম কি বলো তো, এই গাড়িটা যে পয়েন্টে থাকবে না কেন আনত তলে, তার ওজন কোন দিকে থাকবে বড়, খাড়া নিচের দিকে থাকবে। স্যার নিচের দিকে, খাড়া নিচের দিকে। তো এই বরাবর আমরা একটা রেখা টেনে দিচ্ছি, দেখো এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কিন্তু হয়ে যাবে থিটা। তার মানে এই বরাবর যে আর উপাংশ মানে হবে mg cos θ স্যার। mg cos θ, আর এই নিচের দিকে গাড়িটার যে উপাংশ সেটা হচ্ছে এটা হবে ওজনের স্যার mg sin θ। sin θ। তাহলে এখন বলো, আর এই উপরের দিকে যে বলটা সেটাই হচ্ছে প্রতিক্রিয়া বল আর। তো এখন দেখো চিত্র থেকে তাহলে প্রতিক্রিয়া বল অর্থাৎ গ এর আনসারটা যদি আমরা বের করতে চাই, তাহলে আর ইকুয়াল টু কি লিখতে পারি আমরা বলো তো, mg cos θ লিখতে পারি না? জি স্যার। আচ্ছা, তো এম এর মান কত, 3000 কেজি। অঙ্কে যে মান দেওয়া থাকবে সেগুলো ইউজ করবে, ইনটু cos থিটার মানটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত নিউটন হয় বাসায় বের করবে, কিন্তু এটা 3 মার্কের প্রশ্ন হয়ে গেল। প্রতিক্রিয়া বলের মানটা কত, ক্লিয়ার হয়েছে সবাই? প্রতিক্রিয়া বলের মানটা আমরা বের করেছি। এবারে চলে আসো ঘতে, ব্রেক জনিত বল কত হবে সেটা বের করতে বলা হচ্ছে। আচ্ছা, এখন বলো তো গাড়িটা যে তল বরাবর নিচের দিকে নামতেছে, এই নিচের দিকে কোন, নিচের দিকে বলো তো কোন বলের কারণে গাড়িটা নিচের দিকে নামতেছে বলো, চিত্র থেকে বলো। স্যার অভিকর্ষ বল স্যার। চিত্র থেকে বলো সেটা কত, অভিকর্ষ বল স্যার নাই। mg sin θ।
ভেরি গুড। mg sin থিটা বলের কারণে এই গাড়িটা নিচের দিকে নামতেছে। আচ্ছা এখন বলো তো এতে এসে যখন ব্রেক করেছে তখন ব্রেক জনিত বল কোন দিকে, এই mg sin থিটার দিকে না বিপরীত দিকে? স্যার বিপরীত দিকে। বিপরীত বিপরীত দিক। দিকে। mg sin থিটার দিকে হলে কি গাড়িটা বি তে এসে থামবে না গতিশীলই থাকবে বলো? স্যার গতিশীল গতিশীলই থাকবে। থাকবে। গতিশীল থাকবে, কিন্তু বি তে এসে সে থেমে গিয়েছে, তার মানে অবশ্যই ব্রেক জনিত বল গতির বিপরীত দিকে কাজ করবে। তাহলে mg sin থিটা গতির দিকে কাজ করবে আর ব্রেক জনিত বলটা উপরের দিকে কাজ করবে। ঠিক আছে? আচ্ছা তো চিত্রে দেখো এই যে উপাংশে যে বিভাজন করা হলো, এরপরে ব্রেক জনিত বল যে উপরের দিকে, এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা বলো? এখন আমরা একটা সমীকরণ লিখবো, এই সমীকরণ দিয়ে অঙ্কটা হয়ে যাবে। আচ্ছা এখন বলো তাহলে আমার কৃত কাজ কার সমান? ভয়ের উত্তরটাতে আমি চলে যাচ্ছি। কৃত কাজ কার সমান হবে বলো? গতিশক্তির পরিবর্তনের সমান স্যার গতিশক্তি পরিবর্তনের সমান। হাফ এম ভি নট স্কয়ার মাইনাস হাফ এম ভি স্কয়ার। দেখো সমীকরণটা লেখার ব্যাপারে কারো কোনো জিজ্ঞাসা আছে কিনা একটু বলো। আচ্ছা কাজ মানে কি বলো? এই কাজ মানে কি? বল ইনটু সরণ। এম আই রাইট? জি স্যার। জি আচ্ছা স্যার। এখন বলো চিত্র থেকে বলো বল কত? চিত্র থেকে বলতে হবে। চিত্র থেকে বলো বল কত? স্যার mg sin থিটা। একজন বলেছে mg sin থিটা, আর কেউ কিছু বলতে চাও? স্যার এখানে ওই যে আমরা এর আগের আনত তলে স্যার ঘর্ষণের সূত্র দ্বারা স্যার আমাদের লব্ধি বলটা বের করতে হবে স্যার। হ্যাঁ কত বলো, চিত্র থেকে বলো, এখান থেকে বলো, মান বের করতে হবে না, সমীকরণটা স্যার বলো। mg sin থিটা মাইনাস f। mg sin থিটা মাইনাস f। আচ্ছা বলো তো mg sin থিটা মাইনাস f হবে নাকি f মাইনাস mg sin থিটা হবে? স্যার mg sin থিটা মাইনাস f হবে। আচ্ছা mg sin থিটা মাইনাস f হবে কেন? স্যার কারণ নিচের দিকে তো নামতেছে স্যার, এই বলটা তো একটু বেশির কারণে নিচের দিকে নামতেছে। তো এই বলটা যদি বেশি হয়, ব্রেক জনিত বল যদি কমই হয়, তাহলে এই গাড়ি তো সারা জীবনই চলতে থাকবে, বি তে এসে তো থামার কথা না। যদি mg sin থিটা f এর চেয়ে বড়ই হয়, তাহলে এই গাড়ি কখনোই বি তে এসে থামবে না, এই গাড়ি তো সারা জীবন চলতেই থাকবে। তাহলে গাড়িটা যে এই বি পয়েন্ট এসে থেমে গিয়েছে, একটা গাড়ি ব্রেক করলে কেন থেমে যায় জানো? ব্রেক জনিত বলের মানটা গতির দিকে যে বল তার চেয়ে বড় হয় বলে একটা সময় গতি জড়তার কারণে কিছু সামনে যাবে, কিন্তু একটা সময় কি হয়? থেমে যায়। কেন থেমে যায়? কারণ গতির দিকে যে বল আছে সেই বলের চেয়ে ব্রেক জনিত বলের মানটা বেশি, এই জন্য গাড়ি থেমে যায়। এই কনসেপ্ট তোমাদের নাই মাথায়, ইন্টারমিডিয়েট লেখাপড়া করো। তাহলে অবশ্যই কোন বলটা বড় হবে বলো? mg sin থিটা বড় হবে না ব্রেক জনিত বল বড় হবে? স্যার ব্রেক জনিত বল f। এই ফিজিক্স পড়তে গেলে তোমার ব্রেন শার্প রাখতে হবে, এছাড়া হবে না। তাহলে এখানে কি লিখবো? তাহলে গাড়ির উপরে নিট বল কত হবে? f মাইনাস mg sin থিটা। তাহলে দেখো আমরা w জায়গায় কি লিখতেছি একটু খেয়াল করো। f মাইনাস mg sin থিটা, এটা হচ্ছে নিট বল কাজ করতেছে, ইনটু সরণ। এটা হচ্ছে বল ইনটু সরণ, তো বল আর সরণ গুণ করলে কি পেয়ে যাবো? আমি কাজ পেয়ে যাবো। দেখো এটা ক্লিয়ার হয়েছে কিনা? এই বাক্যটাই হচ্ছে আসল জিনিস, এরপরে ক্যালকুলেশন, এরপরে আর কিছুই নাই। এই বাক্যটা বুঝতে পারলেই, সমীকরণটা বুঝতে পারলেই অঙ্ক হয়ে যাবে। দেখো এইটা বুঝেছো কিনা একটা আমাকে বলো, এই লাইনটা বুঝেছো কিনা? জি স্যার। প্রথমে উপাংশে বিভাজন করে নিতে হবে, নিয়ে তারপরে তোমার ঘর্ষণ, তোমার কি বলে ব্রেক বলটা বড় হবে আর গতির দিকের বলটা ছোট হবে। গতির দিকের বল বড় হলে এটা কখনোই থামবে না, এটা গতিশীলই থাকবে। এটা আমরা বলে দিয়েছি যে বি তে এসে থেমে গিয়েছে, তাহলে অবশ্যই ব্রেক জনিত বলটা বড় হবে তোমার গতির দিকের বলের চেয়ে। এই জন্য ব্রেক জনিত বল মাইনাস গতির দিকের বল ইনটু সরণ। এবারে এখানে কি করবে? মান বসাবে। মান বসালে তুমি এফ এর মানটা কিন্তু পেয়ে যাবে। তার মানে আমার এখানে এফ মাইনাস এম হচ্ছে 3000 কেজি, ভি হচ্ছে 10 ইনটু সাইন থিটার মান হচ্ছে তোমার 30 ডিগ্রি। যে মানগুলো আছে সেই মানগুলো এখানে লিখতে হবে। আর এস এর মানটা কত জানো? 50 মিটার। কতটুকু সরণ হয়েছে? দ্যাট ইজ হাফ এম ভি নট স্কয়ার। তো আমি একটু এই দিকে আসতেছি। হ্যাঁ, তো হাফ এম মানে হচ্ছে 3000 কেজি, আর ভি নট মানে কত বেগে আসতেছিল যেন? আদি বেগটা কত ছিল? 20। 20 এর স্যার 20 মাইনাস হাফ ইনটু 3000 ইনটু শেষ বেগটা কত হবে বলো তো? স্যার 0 স্কয়ার। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে দেখো ব্রেক জনিত বলের মানটা তোমরা পাবে কিনা, একটু আমাকে কনফার্ম করো। জি স্যার। তো অঙ্কটা ক্লিয়ার হয়েছে কিনা বলো? এটা একটা সৃজনশীল প্রশ্ন করানো হলো, এটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। যে কোনো একটা গাড়ি আনত তল বরাবর একটা বেগে নামতেছিল, হঠাৎ দূরত্ব অতিক্রম করে থেমে গেল, তাহলে সেই ক্ষেত্রে প্রতিক্রিয়া বল এবং আমরা ব্রেক জনিত বল কিভাবে বের করলাম সেটা পরিষ্কার বুঝতে পেরেছি।
জি স্যার। আচ্ছা, এবারে চলে আসো তোমার গুরুত্বপূর্ণ আরেকটি জিনিস, সেটা হচ্ছে তোমার সংরক্ষণশীল বল কাকে বলে। খুব ইম্পর্টেন্ট একটা সংজ্ঞা, এটা পরীক্ষা আসে 1 মার্কের জন্য। সংরক্ষণশীল বল, আমার লেখা কি দেখা যাচ্ছে, কথা শোনা যাচ্ছে? একটু মাঝে মাঝে বইলো। জি সংরক্ষণশীল স্যার। বল, জি স্যার। আচ্ছা, সংরক্ষণশীল বল হলো কোন একটা বস্তুকে একটি অবস্থান থেকে শুরু করে একটি চক্র সম্পন্ন করে আবার তার আদি অবস্থানে যদি ফিরিয়ে আনা হয়, তাহলে ওই বস্তুর উপরে যে বল দ্বারা কৃত কাজ শূন্য হয়, সেই বলটাকে বলা হয় তোমার সংরক্ষণশীল বল। দেখো আমি এখানে চিত্র দিয়েছি, কোন একটা বস্তুকে আমরা এ থেকে কোথায় নিয়ে গিয়েছি বলতো, বি তে। এই তীর চিহ্ন দ্বারা সেটা ইন্ডিকেট করছে। আবার পুনরায় বি থেকে কোথায় নিয়ে এসেছি, এ তে। আচ্ছা, এখন বলো তো, তাহলে সংরক্ষণশীল বলের সংজ্ঞা কি বললাম, যে কোন একটা বস্তুকে একটি পূর্ণ চক্র সম্পন্ন করে আদি অবস্থানে ফিরিয়ে আনা হলে ওই বস্তুর উপর যে বল দ্বারা কৃত কাজ শূন্য হয়, সেই বলকে বলা হয় সংরক্ষণশীল বল। সংজ্ঞাটা বলো তো সাইফুল আলম, সাইফুল ইসলাম, সংরক্ষণশীল বলের সংজ্ঞাটা বলো। স্যার কোন বস্তুকে একটি পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করে আবার আদি অবস্থানে ফিরিয়ে আনতে স্যার মোট যে বলের কারণে মোট কাজ শূন্য হয় তাকে বলা হয় সংরক্ষণশীল বল। ভেরি গুড, অনেক ধন্যবাদ, খুব সুন্দর করে উত্তর দিয়েছো। বাকিরা কি বুঝতে পেরেছো? সংরক্ষণশীল বলের ডেফিনেশনটা 1 মার্কের জন্য কিন্তু পরীক্ষায় আসে, খুব ইম্পর্টেন্ট। বাকিরা বুঝতে পেরেছো? কথা বলো। জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন জি স্যার। বল আমরা এখানে তোমার চিত্র দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করতেছি। বলো তো, কোন একটা বস্তুকে যদি আমরা এ থেকে বি তে নিয়ে যাই, খেয়াল করো, এ থেকে বি তে নিয়ে গেলে দেখো, তাহলে আমার এখানে কত হাইট, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে মাটি, ভূমি থেকে আমরা বি তে নিয়ে গেলাম। তাহলে বলো তো কত উচ্চতায় নিয়ে গেছি, চিত্র থেকে বলো। স্যার এই এই উচ্চতায়। উচ্চতায় এই উচ্চতায়। তাহলে বলো এখন এই ক্ষেত্রে বলো অভিকর্ষ বল দ্বারা কাজ কত হবে, বলো অভিকর্ষ বল দ্বারা কাজ, দ্যাট ইজ ডাব্লিউ ইকুয়াল টু কত হয়, mgh। সবাই কি জি স্যার। একমত? সবাই কি জি একমত? স্যার। এটা অভিকর্ষ বল দ্বারা এ থেকে বি তে নিয়ে গেলে অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ mgh। এটা কি একমত সবাই? জি জি স্যার। স্যার। আচ্ছা, এটা জি কি স্যার। ধনাত্মক কাজ হবে না ঋণাত্মক কাজ হবে? একটু চিন্তা করে উত্তর দাও তো। স্যার ধনাত্মক। ঋণাত্মক কাজ। স্যার। এই ক্ষেত্রে এটা ঋণাত্মক কাজ হবে। কেন ঋণাত্মক কাজ হবে? অভিকর্ষ বলের ডিরেকশন কোন দিকে, ডাউনওয়ার্ড, স্যার নিচের দিকে। কিন্তু সরণ হয়েছে কোন দিকে, এ থেকে বি তে নেওয়ার ফলে সরণটা কোন দিকে, আপওয়ার্ড না? আপওয়ার্ড। জি তাহলে স্যার। সেক্ষেত্রে কি কাজ হবে, ঋণাত্মক কাজ হবে। এবারে তুমি যখন বি থেকে ওটাকে আবার এ তে নিয়ে যাবে, তখন তোমার কৃত কাজ W2 দ্যাট ইজ ইকুয়াল টু অভিকর্ষ বল দ্বারা দ্যাট ইজ mgh। ইজ ইট প্লাস অর মাইনাস? স্যার প্লাস। প্লাস। তার মানে তুমি প্লাস কেন হলো বুঝতে পেরেছো তো সবাই? জি স্যার। জি স্যার। এগুলো যদি না বুঝো তাহলে আর ফিজিক্স পড়ার কোনো মানে হবে না তোমাদের। তাহলে তোমার উপরের দিকে যাওয়ার সময় যে কাজ পেয়েছো, নিচে আসার সময় কি সেই পরিমাণ কাজ পেয়েছো না? কিন্তু উপরের দিকে যাওয়ার সময় এটা ঋণাত্মক কাজ, নিচের দিকে এটা ধনাত্মক কাজ। তার মানে আমরা এই বলের মাধ্যমে কাজকে পুনরুদ্ধার করা যায়। কিন্তু পুনরুদ্ধার বলতে বোঝানো হচ্ছে যে তুমি ইনিশিয়াল অবস্থান থেকে ফাইনাল অবস্থানে গেলে তুমি যে কাজ পাবে, ফাইনাল অবস্থান থেকে ইনিশিয়াল অবস্থানে এলেও কিন্তু তুমি সেই কাজটাই পাবে, সেম কাজটাই পাচ্ছ, কিন্তু ধনাত্মক কাজটাই পাচ্ছ। তাহলে এই অভিকর্ষ বল দ্বারা এই পূর্ণ চক্র সম্পূর্ণকালে এই বস্তুর উপর অভিকর্ষ বল দ্বারা মোট কৃত কাজ কত হবে, W ইকুয়াল টু W1 প্লাস W2 দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস mgh প্লাস mgh দ্যাট ইজ ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছে আমরা, 0। তার মানে আমার জিরো। কোন বল দ্বারা মোট কাজ শূন্য হয়েছে এই বস্তুটার উপরে? অভিকর্ষজ বল। অভিকর্ষজ বল দ্যাট ইজ F ইকুয়াল টু mg। এই জন্য অভিকর্ষ বল হচ্ছে একটি সংরক্ষণশীল বল। এরকম আরো বল আছে, তোমার মহাকর্ষ বল, তড়িৎ বল, চৌম্বক বল, এইগুলো হচ্ছে সংরক্ষণশীল বল। তাহলে অভিকর্ষ বল সংরক্ষণশীল বল কেন, ব্যাখ্যা করো। এটা অনুধাবনমূলক প্রশ্ন। এক হচ্ছে সংরক্ষণশীল বল কাকে বলে, সংজ্ঞা হিসেবে পরীক্ষা আসতে পারে। আর 2 নাম্বার হচ্ছে যে তোমার অভিকর্ষ বল সংরক্ষণশীল বল কেন, ব্যাখ্যা করো। তাহলে কি ব্যাখ্যা দিবে বলো। 2 মার্কের প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট। স্যার এইভাবে একটু ম্যাথমেটিক্যাল টার্মে দেখাই দিলেই তো হবে, তাই না? আবার তাই না বলতেছে কেন? আমি তো এতক্ষণ ব্যাখ্যা দিলাম, এই ব্যাখ্যাটাই দিতে হবে। ভিতরে যে বাংলা ভাষাগুলো বলা হয়েছে, এই বাংলা ভাষাগুলো ইউজ করে তোমার কিছু কথা বলতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন বলো তো
এই যে অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ, বস্তুটি কোন পথে গতিশীল হয়েছে। এই যে এ থেকে তো আমরা এই পথে গতিশীল হয়ে বিতে গিয়েছি, তাই না? এখন বলতো যে পারবে সে বলবে, বলতো আমি যদি এই মানে এ থেকে এতে যে বস্তুটা ছিল সেটাকে যদি আমি এই পথ ঘুরে যদি আমি বিতে নিয়ে যেতাম, তাহলে আমার কি কাজ কি পরিবর্তন হবে না একই থাকবে? বলো। একই থাকবে। একই স্যার থাকবে। একই থাকবে। আমি যদি এই পথে যেতাম তাহলে একই, সে একই থাকবে। একই থাকবে। কেন একই থাকবে কেন? স্মরণের উপর স্যার আমরা তো স্মরণ কাউন্ট করব। কারণ এটা তো এইচ এর উপরে নির্ভর করে, তো এইচ টা পরিবর্তন হচ্ছে না। তার মানে এক্ষেত্রে কৃত কাজ কি বস্তু কোন পথে গতিশীল তার উপরে কি নির্ভর করে, নাকি তার আদি এবং শেষ অবস্থানের উপরে নির্ভর করে? বলো তো। স্যার আদি এবং শেষ অবস্থানের এই উপর। আদি এবং শেষ অবস্থানের উপরে নির্ভর করে, কেননা এই আদি এবং শেষ অবস্থান দিয়ে কি নির্ধারিত হয়? উচ্চতা নির্ধারিত হয়। সো দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। তার মানে এক্ষেত্রে কৃত কাজ পথের উপরে নির্ভর করে না, এটা হচ্ছে তার আদি এবং শেষ অবস্থানের উপরে নির্ভর করে। এটা একটা বৈশিষ্ট্য সংরক্ষণশীল বলের। আর একটা বৈশিষ্ট্য হলো যে বলের মাধ্যমে কাজকে পুনরুদ্ধার করা যায়। ঠিক আছে, এই বলের মাধ্যমে কাজকে পুনরুদ্ধার করা যায়। পুনরুদ্ধার বলতে বোঝানো হচ্ছে যে তুমি ইনিশিয়াল অবস্থান থেকে ফাইনাল অবস্থানে গেলে যে কাজ পাবে, ফাইনাল অবস্থান থেকে ইনিশিয়াল অবস্থানে এলেও সেম কাজ পাবে, কি কাজ পাবে। দেখো এই যেখানেও এমজিএইচ সেখানেও এমজিএইচ, কিন্তু একটা ধনাত্মক কাজ আর একটা ঋণাত্মক কাজ, তাহলে টোটাল যোগ করলে মোট কাজটা কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। এই জন্য এই অভিকর্ষ বল হচ্ছে একটি সংরক্ষণশীল বল। তাহলে এখানে দুইটা প্রশ্ন হতে পারে যে সংরক্ষণশীল বল কাকে বলে, আর অভিকর্ষ বল একটি সংরক্ষণশীল বল কেন, ব্যাখ্যা করো। অনুধাবনমূলক প্রশ্ন হতে পারে। আর সংরক্ষণশীল বলের ক্ষেত্রে যে বৈশিষ্ট্যগুলো আমি বললাম, যে এটাতে পথের উপরে নির্ভর করে না, এই ক্ষেত্রে কৃত কাজ আদি এবং শেষ অবস্থানের উপরে নির্ভর করে, এই ক্ষেত্রে এই বল দ্বারা মোট কৃত কাজ শূন্য হয়। এই বৈশিষ্ট্যগুলো একটু মনে রাখবে, এগুলো থেকে এমসিকিউ প্রশ্ন করা হয়। এইটার উল্টো যে বলটা, সেটাকে বলা হচ্ছে অসংরক্ষণশীল বল। এখন অসংরক্ষণশীল বলের সঙ্গে একজন দাও তাহলে। অসংরক্ষণশীল বল কাকে বলে? যে পারো সে বলো এখন। ওটার উল্টোটা। স্যার কোনো একটা কণা একটা পূর্ণচক্র সম্পন্ন করে তার আদি অবস্থানে ফিরে আসলে যে কণার কারণে তার কাজ শূন্য হয় না, সেই বলটাকে বলা হয় অসংরক্ষণশীল বল। ভালো হয় নাই, কে ভালো করে বলতে পারবে? স্যার কোন একটি বস্তুকে একটি পূর্ণচক্র সম্পন্ন করিয়ে আদি অবস্থানে ফিরিয়ে আনলে যে পরিমাণ বলের কারণে ও মোট কাজ অশূন্য হয় তাকে বলা হয় যে পরিমাণ অসংরক্ষণশীল বল বল। কেন বলতেছে বলো তো? যে বল দ্বারা কৃত কাজ শূন্য হয় না, যে পরিমাণ বল বলতেছে কেন? যে বল দ্বারা কৃত কাজ শূন্য হবে না, সেই বলটাকে বলা হয় তোমার অসংরক্ষণশীল বল। ঘর্ষণ বল হচ্ছে একটি অসংরক্ষণশীল বল। ঘর্ষণ বল অর্থাৎ গতির বিপরীত দিকে যে বলগুলো কাজ করে, ঘর্ষণ বল। এটা হচ্ছে কঠিন পদার্থের ক্ষেত্রে, তরল বা গ্যাসের ক্ষেত্রে এই বলটার নাম হচ্ছে সান্দ্র বল বলা হয়। সান্দ্র বল বলা হয়। তো এই যে ঘর্ষণ বল একটি অসংরক্ষণশীল বল। কেন বলতো ঘর্ষণ বল একটি অসংরক্ষণশীল বল? তাহলে অসংরক্ষণশীল বলের ডেফিনেশনটা কি? ডেফিনেশনটা হলো যে একটি বস্তু একটি পূর্ণ চক্র সম্পন্ন করে তার আদি অবস্থানে ফিরে এলে ওই বস্তুর উপরে যে বল দ্বারা মোট কৃত কাজ শূন্য হয় না, তাকেই বলা হয় অসংরক্ষণশীল বল। ঘর্ষণ বল, সান্দ্র বল হচ্ছে একটি অসংরক্ষণশীল বল। এখন কেন, ব্যাখ্যাটা দিব আমরা। আচ্ছা বলতো, বস্তুটা যখন এ থেকে বি তে যাবে তখন এই সকল পয়েন্টে কি ঘর্ষণ বলের মান কি একই থাকবে না চেঞ্জ হবে? বলতো ঘর্ষণ বলের মান তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? স্যার চেঞ্জ হবে। আচ্ছা, তাহলে ঘর্ষণ বলের মান যদি চেঞ্জ হয়, তাহলে সেক্ষেত্রে এখন বলতো ঘর্ষণ বল গতির কোন দিকে কাজ করে বলো? স্যার বিপরীত দিকে। তাহলে এক্ষেত্রে ঘর্ষণ বল দ্বারা, অর্থাৎ তুমি যখন এ থেকে বি তে যাবে তখন ঘর্ষণ বল দ্বারা যে কাজ, দ্যাট ইজ W1 ইজ ইকুয়াল টু, যেহেতু একটা বল পরিবর্তনশীল সুতরাং এটা ইন্টিগ্রেট করে বের করতে হবে, ইন্টিগ্রেশন করে বের করতে হবে। F ইনটু ds লিখলাম আমরা। আর এখানে একটা নেগেটিভ সাইন দিতে হবে। কেন নেগেটিভ সাইন দিচ্ছি এখানে বলো তো? স্যার ঘর্ষণ বল তো গতির বিপরীত দিকে, তাই ঘর্ষণ বলটা গতির বিপরীত দিকে কাজ করবে, এই জন্য এটা নেগেটিভ কাজ হবে। একইভাবে খেয়াল করো, একইভাবে তুমি যখন বি থেকে এ তে আসবে তখন কি ব্যাপারটা দাঁড়াবে বলো তো? তখন এই ক্ষেত্রে W2 ইকুয়াল টু কি হবে? এটা ইন্টিগ্রেট করে বের করতে হবে। ইন্টিগ্রেশন করে কেন বের করতেছে এটা বলো তো? এটা পরিবর্তনশীল বল, সকল পয়েন্টে ঘর্ষণ বলের মান সেম না। পরিবর্তনশীল বল হলে ইন্টিগ্রেশন করে তোমার কাজ বের করতে হয়। অলরেডি পড়ানো হয়ে গেছে এগুলো প্রথম লেকচারে।
তো এই ক্ষেত্রে কৃত কাজ কি হবে? এটা প্লাস হবে না মাইনাস হবে W2 টা? স্যার মাইনাস। স্যার মাইনাস হবে স্যার। মাইনাস হবে। ঘর্ষণ বল গতির বিপরীত দিকে কাজ করে সব সময়। তার মানে আমরা এই ক্ষেত্রে ঘর্ষণ বল দ্বারা কাজ বের করতেছি, ঠিক আছে? তো ঘর্ষণ বল যেহেতু গতির বিপরীত দিকে কাজ করে, সরণের বিপরীত দিকে কাজ করে, এই জন্য এই ক্ষেত্রে তোমার যাওয়ার ক্ষেত্রে কাজ নেগেটিভ হবে, আসার ক্ষেত্রে কাজ নেগেটিভ হবে। তাহলে এখন এই ঘর্ষণ বল দ্বারা মোট কৃত কাজ কত হবে? W = W1 + W2। তো দুটা যোগ করলে বলো তো, দুটা ঋণাত্মক সংখ্যা যোগ করলে কি কখনো শূন্য হবে? দুটা ঋণাত্মক সংখ্যা যোগ না করলে স্যার। কি কখনো শূন্য হয় বলো? জি না তাহলে স্যার। আচ্ছা, এই ক্ষেত্রে বলের নামটাকে, এটাকে আমরা নামকরণ করি F1, এটাকে নামকরণ করি F2। হ্যাঁ, এটা F1 আর এটা হচ্ছে F2। আচ্ছা, তো যেহেতু দুটি ঋণাত্মক সংখ্যা যোগ করলে কখনো শূন্য হবে না, এই জন্য আমরা লিখতে পারি যে W ≠ 0। তাহলে W ≠ 0 কোন বল দ্বারা হয়েছে? অর্থাৎ মোট কাজ শূন্য হলো না কোন বল অসংরক্ষণশীল দ্বারা? বল। ঘর্ষণ বল দ্বারা। এই জন্য ঘর্ষণ অসংরক্ষণশীল বল বল। হচ্ছে একটি অসংরক্ষণশীল বল। তাহলে এখানে কিন্তু সংজ্ঞায় পরীক্ষা আসে যে ঘর্ষণ বলের কাকে বলে, 1 মার্কের জন্য আসতে পারে। ঘর্ষণ বল একটি অসংরক্ষণশীল বল, ব্যাখ্যা করো। অনুধাবনমূলক প্রশ্ন। তখন এই চিত্রটা দিয়ে এই যে কথাগুলো কিছু বাংলা ভাষা বলতে হবে মাঝখানে। এই বাংলা ভাষা বলবে যে তোমার ঘর্ষণ বল গতির বিপরীত দিকে কাজ করে, সুতরাং এ থেকে বি তে যাওয়ার ক্ষেত্রে ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ W1 = সমীকরণটা লিখবে, আর বি থেকে এতে আসার ফলে ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ W2 = এই সমীকরণটা লিখবে। লেখার পরে মোট কাজ এটা যোগ করে তারপরে বলবে যে যেহেতু দুটি ঋণাত্মক সংখ্যার যোগফল কখনোই শূন্য হতে পারে না, সুতরাং ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ শূন্য হবে না, যার জন্য ঘর্ষণ বল হচ্ছে একটি অসংরক্ষণশীল বল। এইটুকু লিখলে 2 এর মধ্যে 2 পেয়ে যাবে। এখন একটা জিনিস খেয়াল করো তো, ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ এটা কি পথের উপরে নির্ভর করে নাকি আদি এবং শেষ অবস্থানের উপরে নির্ভর করে বলো? স্যার পথের উপরও তো নির্ভর করে। এটা কিন্তু পথের উপরে নির্ভর করবে, এটা কিন্তু আদি আর শেষ অবস্থানের উপরে নির্ভর করবে না। কেননা বিভিন্ন পয়েন্টে যে ঘর্ষণ বলে মান যে চেঞ্জ হচ্ছে, সেই অনুসারে বিভিন্ন পয়েন্টে তোমার কাজের মানগুলো কি হবে? আলাদা আলাদা হবে কিন্তু। কেননা সকল পয়েন্টে ঘর্ষণের মান কিন্তু সমান হবে না, আলাদা আলাদা হবে, এটাই স্বাভাবিক। এই জন্য তোমার এক্ষেত্রে ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ এটা কার উপরে নির্ভর করে? পথের উপরে নির্ভর করে। ওটার সাথে এটা পার্থক্য। ঘর্ষণ বল আর অসংরক্ষণশীল বলের মধ্যে কিন্তু একটা গুরুত্বপূর্ণ পার্থক্য এটা যে সংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজ সেক্ষেত্রে ওটা পথের উপরে নির্ভর করে না, এটা আদি এবং শেষ অবস্থানের উপরে নির্ভর করে। আর ঘর্ষণ বলের ক্ষেত্রে কিন্তু তোমার কৃত কাজ পথের উপরে নির্ভর করে, আদি এবং শেষ অবস্থানের উপরে নির্ভর করে না। এটা একটা পার্থক্য। একটা পার্থক্য হচ্ছে যে ঘর্ষণ সংরক্ষণশীল বল দ্বারা কাজকে পুনরুদ্ধার করা যায়, অর্থাৎ যাওয়ার ক্ষেত্রে তুমি যে কাজ পাবে আসার ক্ষেত্রে তুমি সেম কাজটাই পাবে। কিন্তু অসংরক্ষণশীল বলের ক্ষেত্রে কিন্তু তুমি যাওয়ার ক্ষেত্রে যে কাজ পাবে আসার ক্ষেত্রে তুমি এই কাজ পাবে না, অর্থাৎ আলাদা আলাদা কাজ হবে। কেননা তুমি যাওয়ার ক্ষেত্রে এক ধরনের ঘর্ষণ ফেস করবে, আসার ক্ষেত্রে আলাদা আরেকটা ঘর্ষণ ফেস করবে। এটাই হচ্ছে তোমার প্রত্যেকটা সারফেসের বৈশিষ্ট্য, যে তুমি যাওয়ার সময় যে ফ্রিকশন পাবে আসার সময় সেই ফ্রিকশনটা পাবে না। তার মানে তোমার যাওয়ার ক্ষেত্রে যে কাজ হবে আসার ক্ষেত্রে সেই কাজটা হবে না। তো যেহেতু হবে না, তাহলে সেক্ষেত্রে কি আমরা এই ঘর্ষণ বল দ্বারা কি কাজকে পুনরুদ্ধার করতে পারি? না স্যার। পারি না। তাহলে এই বৈশিষ্ট্যগুলো সুন্দর করে দেখতে হবে। আমি অনেকগুলো কথা বলেছি, এগুলো মনে রাখবে। প্রথমত সংজ্ঞা, ঘর্ষণ সংরক্ষণশীল বল, অসংরক্ষণশীল বল কাকে বলে সংজ্ঞা হিসেবে আসতে পারে 1 মার্কের। এরপরে অভিকর্ষ বল একটি সংরক্ষণশীল বল কেন ব্যাখ্যা করো, বা ঘর্ষণ বল একটি অসংরক্ষণশীল বল কেন ব্যাখ্যা করো। তাহলে এই ব্যাখ্যাটা দিতে হবে সুন্দর করে। এরপরে সংরক্ষণশীল বল অসংরক্ষণশীল বলের মধ্যে পার্থক্য লিখো। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। অনেকগুলো প্রশ্ন কিন্তু আমি এখানে নিয়ে আসছি, এই প্রশ্নগুলো ভালো করে তোমরা দেখবে। তো এই হচ্ছে তোমার মোটামুটি সংরক্ষণশীল বল এবং অসংরক্ষণশীল বলের কনসেপ্টটা চলে গেল। এবারে আমরা গুরুত্বপূর্ণ আর একটা টপিকের দিকে যাব। আর 3 মিনিটের মতো সময় আছে। তো 3 মিনিট সময়ের ক্ষেত্রে আমরা খুব বেশি দূর আগাইতে পারবো না। আমরা একটু ক্ষমতা নিয়ে একটু কথা বলি। মাঝখানে কিছু পয়েন্ট বাকি থাকলো, ওই যে শক্তির সংরক্ষণশীলতা নীতি, তো সেটা আমি আগামী ক্লাসে পড়াবো তোমাদের। তো বলো তো এখন ক্ষমতা কাকে বলে? বলো, পাওয়ার। ক্ষমতা কাকে বলে? কোনো ব্যক্তি বা উৎসের কাজ করার হারকে কি বলা হয়? ক্ষমতা। তো ক্ষমতাকে আমরা কি দিয়ে প্রকাশ করি? পি দিয়ে। তার মানে পি ইকুয়াল আমরা কি লিখি বলো? W/T। এম আই রাইট? পি ইকুয়াল আমরা কি জি লিখি? স্যার। W ডিভাইডেড জি T। স্যার। আচ্ছা, তো এখন বলো তো ফান্ডামেন্টাল যে বিষয়গুলো আছে এগুলো তো তোমরা জানো, যে কাজের একক কি বলো? কাজের একক হচ্ছে জুল, আর সময়ের একক হচ্ছে তোমার সেকেন্ড। তো দ্যাট ইজ ইকুয়াল টু 1 জুল পার সেকেন্ড। এটাকে বলা হয় 1 ওয়াট। তার মানে ক্ষমতার একক হচ্ছে ওয়াট। তো বলো তো কোনো ব্যক্তি বা উৎসের ক্ষমতা 1 ওয়াট বলতে কি বুঝো? 1 ওয়াট বলতে কি বুঝো? কোনো ব্যক্তি বা উৎসের ক্ষমতা 1 ওয়াট বলতে কি বুঝো? এখান থেকে সংখ্যাটা দিয়ে দাও।
1 সেকেন্ড সময়ে স্যার যদি এখন 1 জুল কাজ সম্পন্ন করে তবে তাকে 1 ওয়াট বলা হয়। হ্যাঁ, বলবে যে এর অর্থ হচ্ছে যে কোনো ব্যক্তি বা উৎস বা যন্ত্র প্রতি সেকেন্ডে যদি 1 জুল কাজ সম্পন্ন করে তাহলে তার ক্ষমতাকে বলা হয় 1 ওয়াট। তাহলে এটা বলো তো 30 কোনো ব্যক্তি বা যন্ত্রের ক্ষমতা 30 ওয়াট বলতে কি বুঝো? তো 30 ওয়াট মানে কি 30 জুল পার সেকেন্ড, তাই না? তাহলে এখান থেকে বলো। স্যার 1 আচ্ছা, সেকেন্ডে 30 যদি জুল 30 কাজ করে। কাজ সম্পন্ন করে 30 জুল তবে কাজ তাকে করে তাহলে তাকে 30 ওয়াট বলা হয়। 30 ওয়াট বলে। তো ক্লিয়ার হয়েছে কিনা বলো? তাহলে ক্ষমতা কাকে বলে সংজ্ঞাটা আমরা জেনে গেলাম। ক্ষমতার একক কি? ওয়াট। 1 ওয়াট ক্ষমতা বলতে কি বুঝো আর সামথিং ওয়াট ক্ষমতা বলতে কি বুঝো এই বিষয়টা আমরা জেনে গেলাম। আচ্ছা, এবার এখান থেকে আরেকটা সমীকরণ এখান থেকে আমরা একটু বের করতে চাচ্ছি। সেটা হচ্ছে P = W ডিভাইডেড T। ঠিক আছে? তো W মানে হচ্ছে আবার আমরা কি জানি? W মানে আমরা জানি যে এফএস F into FS S divided T, that is equal to F আর S by T মানে কি লিখতে পারি আমরা বলো তো? স্যার ভি। V। তো এই সমীকরণটা ব্যবহার করে আমরা অনেক সময় এই যে বিল্ডিং কনস্ট্রাকশনের সময় আমরা ক্রেনের মাধ্যমে যে ইট পাথর বালি যে উপরে উঠানো হয় না, সেই ক্ষেত্রে তোমার এই সমীকরণটা ব্যবহার করে আমরা অঙ্কগুলো করতে পারি। যেমন বলা হচ্ছে যে একটি ক্রেনের সাহায্যে ধরো 100 কেজি বোঝা বা ইটকে 100 কেজি ইটকে তোমার এত সমবেগে উপরে উঠানো হচ্ছে। ধরো সেই সমবেগটা হচ্ছে 2 মিটার পার সেকেন্ড সমবেগে উপরে উঠানো হচ্ছে। এখন চেয়েছে যে ক্রেনটির ক্ষমতা কত। তো সেক্ষেত্রে কি করবে? সেক্ষেত্রে এই ফর্মুলাটা ইউজ করে তোমাকে বের করতে হবে। দ্যাট ইজ P = FV। তো F মানে হচ্ছে তোমার mg ইনটু V। তো m মানে হচ্ছে তোমার 100 কেজি আর v এর মানটা রাউন্ড ফিগার আমি ধরলাম 10 আর v এর মানটা হচ্ছে 2। দ্যাট ইজ এটা ক্যালকুলেশন করলে কিন্তু ওয়াট আসবে। হ্যাঁ, এবারে কিলোওয়াটে আনার জন্য তুমি কি করবে বলো তো? কিলোওয়াটে আনার জন্য ওটাকে 1000 দিয়ে ভাগ করতে 1000 দিয়ে ভাগ দিতে হবে। আচ্ছা, বলো তো ওয়াটকে আরেকটা এককে আমরা ব্যবহার করি সেটা হচ্ছে অশ্ব ক্ষমতা। তো ওয়াটকে অশ্ব ক্ষমতায় নেওয়ার জন্য কি দিয়ে ভাগ করতে বলা হয়? 546 জুল। 546। তাহলে এটা HP হয়ে